সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। দর্শক, টনসিলাইটিস কিংবা টনসিলের প্রদাহ এই শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত হলেও গলায় কোনো সমস্যা হলে সেটি আমরা নিয়ে খুব একটা বেশি শঙ্কিত নই। দেখা যায় দীর্ঘদিন এটিকে শরীরের মাঝে ক্যারি করছি এবং একটি নির্দিষ্ট সময় পরে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি। তবে টনসিলাইটিস হলে আমাদের কী কী ধরনের সতর্কতাগুলো গ্রহণ করা জরুরি? দর্শক, আজ কথা বলবো এই সকল বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন, যিনি নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, আজ কথা বলবো টনসিলাইটিস নিয়ে। এটা খুব প্রচলিত একটি জটিলতা বা ব্যাধি আমরা বলতে পারি। প্রায় প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেক পরিবারে কোনো না কোনো ব্যক্তি গলা ব্যথায় ভোগেন এবং আমরা ধরে নিই গলা ব্যথা মানেই সেটি টনসিলাইটিস। আপনি কিভাবে বলতে চান টনসিলাইটিস বলতে কি বুঝি আমরা? প্রথম যে কথাটি আপনি বললেন যে গলা ব্যথার কিন্তু অনেক কারণ আছে। এর মধ্যে কমন যে কারণটি সেটি হচ্ছে টনসিলাইটিস। টনসিলাইটিস বলতে আমরা যেটি বুঝি, আমাদের মুখের চারপাশে এই যে আমাদের জিহ্বার গোড়ার যে অংশটি, এ থেকে নাকের পেছন পর্যন্ত একটি সার্কেলের মতো থাকে, একটি রিংয়ের মতো। এখানে আমাদের অনেক ধরনের টনসিল থাকে। এর মধ্যে কমন যে ইনফেকশন হয় সেটি হচ্ছে প্যালাটাইন টনসিল। আমাদের জিহ্বার গোড়ায় দুই পাশে দুটি প্যালাটাইন টনসিল থাকে। এই টনসিলগুলোতেই সাধারণত ইনফেকশনটা বেশি হয়। আরও যে টনসিলগুলো আমাদের মুখের চারপাশে আছে সেগুলোতে খুব বেশি ইনফেকশন হয় না। কমনলি যে ইনফেকশনটা সেটি হচ্ছে প্যালাটাইন টনসিলের ইনফেকশন। এটার যে প্রদাহ এটি হচ্ছে টনসিলাইটিস। তো মানবদেহে টনসিলের কি কোনো বিশেষ ভূমিকা রয়েছে? টনসিল এক ধরনের লিম্ফয়েড অর্গান। এই লিম্ফয়েড অর্গানগুলোর কাজ হচ্ছে শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। টনসিলের থেকেও কিছু লিম্ফয়েড টিস্যু তৈরি হয় যেগুলো আমাদের শরীরে এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। তো এই যে টনসিলের প্রদাহ তৈরি হচ্ছে, তার মানে এটি তো রোগ প্রতিরোধ ক্ষমতায় অনেক কার্যকরী ভূমিকা রাখে, কিন্তু এখানে কেন প্রদাহ হতে পারে একজন ব্যক্তির? মূলত টনসিলের যে ইনফেকশন এটি এক ধরনের ভাইরাল ইনফেকশন। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের বা আমাদের যে শ্বাসনালীর শুরুর অংশ, এই জায়গাগুলোতে যদি কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়, যদি ভাইরাসের কোনো ইনফেকশন হয়, এটি খুব কমনভাবেই টনসিলগুলোতে প্রদাহ তৈরি করে। এবং এই যে টনসিলের প্রদাহ ভাইরাসের কারণে এটি অনেকটা সেলফ লিমিটিং। কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে এই ভাইরাসের ইনফেকশনের মধ্যে সুপার অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, তখন রোগীর তীব্র গলা ব্যথা, জ্বর বা টনসিলাইটিসের যে ফিচারগুলো সেগুলো তখন দেখা দেয়। তো এই যে ফিচারগুলোর কথা আমরা জানলাম, কমন কিছু ফিচার রয়েছে বা উপসর্গ। একজন ব্যক্তি টনসিলে প্রদাহ হয়েছে, তার জ্বর হলো, বা জ্বরটা একটি উপসর্গ, কোনো একটি ইনফেকশনের উপসর্গ, আমরা বারবারই সেটি বলি, এবং সেই সাথে গলা ব্যথা হচ্ছে। আর কি ধরনের উপসর্গের মাধ্যমে একজন ব্যক্তি বুঝবেন যে এটি আসলে টনসিলাইটিস? বা গলায় তো মাংস হতে পারে বা অন্য কোনো লিম্ফ নোডও ফুলে যেতে পারে, সেটা কি করে আমরা বুঝবো টনসিলাইটিস কিনা? মাম্পস যে রোগটি এটি সম্পূর্ণই আলাদা টনসিলাইটিস থেকে। মাম্পস বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে আমাদের কানের নিচে দুই পাশে দুটি প্যারোটিড লালা গ্রন্থি থাকে। এই লালা গ্রন্থিতে যদি মাম্পস ভাইরাসের ইনফেকশন হয় তাহলে আমাদের কানের দুই পাশে ফুলে যায়, এটি হচ্ছে মাম্পস। এটি টনসিলাইটিস থেকে সম্পূর্ণই আলাদা। আর টনসিলাইটিসে আপনার কানের পাশে ফুলবে না। টনসিলাইটিসের যেটি হবে সেটি হচ্ছে গলার ভেতরে, মুখ হা করলে দেখা যাবে যে জিহ্বার দুই পাশে দুটি টনসিল এগুলো বড় হয়ে গেছে, ফুলে গেছে, এবং এই টনসিলের ইনফেকশনের সাথে লিম্ফ নোড যেটি আপনি বললেন, এই লিম্ফ নোড ফুলে যেতে পারে। এবং টনসিলের ক্ষেত্রে খুব কমন যে লিম্ফ নোড সেটিকে আমরা বলে থাকি জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড। কমনলি ঠিক এই যে আমাদের চোয়ালের হাড়ের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের নিচে একটি লিম্ফ নোড ফুলে যাবে, দুই পাশে দুটি। আচ্ছা, এটি টনসিলের একদম কমন একটি ফিচার, যে যাদের রিপিটেড অ্যাটাক হয় বা হঠাৎ একটা অ্যাকিউট অ্যাটাক হয় তাদের ক্ষেত্রে এই জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডটা ফুলে যাবে। এর সাথে আরও যে আমাদের ঘাড়ে যে লিম্ফ নোডগুলো আছে এগুলো ফুলে যেতে পারে, কিন্তু টনসিলের কমন যে ফিচারটি সেটি হচ্ছে জুগুলো ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডটা ফুলে যাবে, মানে এই গলার নিচে এই লিম্ফ নোডগুলো ফুলে যাবে। এই যে আমাদের চোয়ালের যে পাশাপাশি কি স্যার ব্যথাও হতে পারে? যদি অ্যাকিউট অ্যাটাক হয়
যে হঠাৎ করে তীব্র জ্বর গলা ব্যথা, তাহলে তার জুগুলার ডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড ধরলেই উনি ব্যথা বলবে। কিন্তু যাদের ক্রনিক ইনফেকশন যে মাঝে মাঝে বারবারই হচ্ছে, তাদের ক্ষেত্রে এই লিম্ফ নোডটা ফোলা থাকবে কিন্তু এটাতে কোনো ব্যথা থাকবে না। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার অনেকে মামসের সাথে এটাকে গুলিয়ে ফেলেন। তার মানে এই যে তথ্যটি দিলেন যে গলার ঘাড়ের পেছনের দিকে যদি হয়ে থাকে তাহলে সেটি কখনোই টনসিলাইটিস নয়, সেটাকে শনাক্তকরণ করা প্রয়োজন। আমরা অনেকেই ব্যথার ওষুধ খাচ্ছি বা জ্বর আসলে জ্বরের জন্য কিছু ওষুধ খেয়ে সেটাকে দমিয়ে রাখছি। এই যে দমিয়ে রাখার আমাদের প্রবণতা, সেগুলো থেকে বেরিয়ে আসা জরুরি। স্যার, একটু জানতে চাই, যে কোনো ব্যক্তি কি টনসিলাইটিসে আক্রান্ত হতে পারে, নাকি আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছেন? টনসিলাইটিস যে কোনো বয়সে হতে পারে, তবে স্কুল গোয়িং শিশু যারা আছে 6 থেকে 12 বছর স্কুল গোয়িং যে শিশুগুলো, এদের ক্ষেত্রে এই ইনফেকশনটা বেশি হয়। কারণ দেখা যাচ্ছে যে এই বাচ্চারা হাইজিন মেনটেন করতে পারে না, খাবার আগে যে হাত ভালো করে ধুতে হবে বা ওরাল হাইজিন মেনটেন করা, এই মেনটেনগুলো তারা করতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কোনো একটা শিশু স্কুলে হয়তোবা তার রেসপিরেটরি ট্র্যাক্টের কোনো ইনফেকশন নিয়েই স্কুলে চলে আসছে। আইডিয়ালি কিন্তু যদি কোনো শিশুর রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন থাকে, তার স্কুলে আসার কথা না, বা আসলেও তাকে একটু আইসোলেটেড রাখতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ছোট ছোট শিশুরা এই ব্যাপারগুলো বুঝতে পারে না, হয়তো একটা ইনফেক্টেড শিশুর সাথেই অন্য শিশুরা মেলামেশা করছে বা একই সাথে বসছে, একই সাথে পড়ছে, তো এইভাবেও কিন্তু ইনফেকশনটা ছড়ায়। এর জন্য দেখা যাচ্ছে যে শিশুরা এক্ষেত্রে বেশি আক্রান্ত হয়। আবার অনেক ক্ষেত্রে শিশুরা দেখা যাচ্ছে যে আপনার ঠান্ডা খাবার বা পানি নিয়ে খেলতে পছন্দ করে, এক্ষেত্রেও কিন্তু তারা আক্রান্তটা বেশি হয়। আচ্ছা, তবে এটা সব বয়সেই হতে পারে, যে কোনো বয়সে হতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা অনেক বেশি পেয়ে থাকি এই ধরনের জটিলতা। একটু জানতে চাই যে বাবা মারা তো সন্তানের গলা ফুলে গিয়েছে, ব্যথা করছে, সাথে জ্বর এসেছে, গলা ব্যথা, এই যে 4টি উপসর্গ, এগুলো প্রধান উপসর্গ, এগুলো থাকলে যখন আপনাদের শরণাপন্ন হয়, আপনারা কি কেবল ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে শনাক্ত করেন, নাকি কোনো বিশেষ পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? শুধু যদি টনসিলাইটিস হয়ে থাকে সেটি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন দেখেই বুঝতে পারি, এটার জন্য আলাদাভাবে কোনো পরীক্ষার প্রয়োজন নেই। তবে যদি এরকম হয় যে মুখের ভেতরে সাদা একটা স্তর পড়ে গেছে, টনসিল এবং জিহ্বা এই চারপাশে একটি সাদা স্তর পড়ে গেছে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে এখান থেকে, এটাকে বলা হয় আপনার সোয়াব কালচার, একটা সোয়াব স্টিক দিয়ে আমরা এখান থেকে একটা লেয়ার তুলে নিয়ে সেটি আমরা কালচার সেন্সিটিভিটি করি যে এটি কি টনসিলাইটিস না অন্য কোনো কারণে মুখের ভেতরে স্তর পড়ে গেছে। টনসিলাইটিস থেকেও মুখের ভেতরে স্তর পড়তে পারে, আরও অন্যান্য রোগেও পড়তে পারে। তো যদি স্তর না পড়ে, শুধুমাত্র টনসিলাইটিস থাকে, এটির জন্য অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন নেই। তবে যদি অনেক বেশি জ্বর হয়, যে 102, 3, 4 ডিগ্রি জ্বর, তাহলে আমরা অনেক সময় একটু ব্লাড টেস্ট করে থাকি। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন শনাক্ত হয়ে যায়, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখে থাকি একটি বাচ্চার বয়স 4 বছর, 5 বছর, তাদের ক্ষেত্রে আপনারা বলছেন যে বাচ্চাটির টনসিলে প্রদাহ হয়েছে। তো মারা কিন্তু কিছুটা শঙ্কিত থাকে, কারণ আমাদের মাঝে একটি প্রচলন রয়েছে যে টনসিলে প্রদাহ বা টনসিলাইটিস মানেই সেটি অপারেশন। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? টনসিলাইটিস হলেই অপারেশন করতে হবে, ব্যাপারটি এরকম নয়। টনসিলাইটিসের মূলত দুটি ধরন আছে, একটি হচ্ছে অ্যাকিউট টনসিলাইটিস এবং আরেকটি হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। যেটি অ্যাকিউট টনসিলাইটিস সেটি হলো একটা সিঙ্গেল অ্যাটাক, যে হঠাৎ করেই গলা ব্যথা, জ্বর, কিছু খেতে পারছে না, গলায় ব্যথা পাচ্ছে বা গলায় ফুলে গেছে লিম্ফ নোডগুলো। এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। যদি রোগী ভালো হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে আর কিছু করার প্রয়োজন নেই। আবার যাদের দীর্ঘদিনের ইনফেকশন, যে বারবার হচ্ছে, সেটিও হলেই যে অপারেশন করতে হবে এরকম নয় ব্যাপারটি। অপারেশনের কিছু সুনির্দিষ্ট ইন্ডিকেশন আছে। যদি কারো 1 বছরে 7 বার ইনফেকশন হয় বা তার চেয়ে বেশি বার, যে প্রতি মাসে মাসেই বা 1 মাস 1.5 মাস পর পরই তার গলা ব্যথা, খাবার গিলতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তার অপারেশন লাগবে। অথবা যদি পরপর 2 বছর 5 বার বা তার চেয়ে অধিক সময় তার গলায় ইনফেকশন হয়, অথবা পরপর 3 বছর প্রতি বছরই তার 3 বার বা তার চেয়ে বেশি গলায় ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে অপারেশন লাগবে। আবার কারো ক্ষেত্রে যদি দেখা যায় যে দীর্ঘদিনের ইনফেকশনে টনসিল এত বড় হয়ে গেছে যে সে ঠিকমতো খাবার গিলতে পারে না, ঘুমানোর সময় তার কষ্ট হচ্ছে, মুখ হা করে ঘুমাতে হচ্ছে, ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যা বা
গলার মধ্যে একটা ঘর ঘর সাউন্ড হচ্ছে, রোগীর মা এসে বলবে যে ও ঘুমাতে পারে না, ঘুমানোর সময় গলা থেকে শব্দ হয় বা উঠে বসে থাকে। আবার অনেক বাচ্চার টনসিলাইটিসের সাথে আরও একটি সমস্যা থাকে, সেটি হচ্ছে অ্যাডিনয়েডস। অ্যাডিনয়েডস হচ্ছে নাকের পিছনে একটি বাড়তি মাংস। এই ধরনের বাচ্চারা অনেক সময় ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায়। 10 সেকেন্ড বা তার চেয়ে কম সময় পর্যন্ত তার দম বন্ধ থাকতে পারে। এটিকে বলা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে তাকে অপারেশন করতে হবে। আবার অনেক ক্ষেত্রে টনসিলাইটিস থেকে টনসিলের চারপাশের যে টিস্যুগুলো বা যে স্পেসটা, এটিকে আমরা বলে থাকি পেরিটনসিলার স্পেস। এখানে যদি ইনফেকশন ছড়ায় বা পুজ জমা হয়, তখন দেখা যাবে যে এক পাশে তার গলার এক পাশে ফুলে গেছে, তার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। এই যে পেরিটনসিলার অ্যাবসেস, এরকম যদি কারো হিস্ট্রি থাকে তাহলে এই অ্যাবসেসটা ড্রেন করে দিতে হবে এবং এর পরবর্তীতে 1.5 মাস বা 2 মাস পরে তাকে টনসিল অপারেশন করে ফেলতে হবে। নিশ্চয়ই, তার মানে একটা টনসিলের প্রদাহ থেকে নানাবিধ জটিলতা হতে পারে। কিন্তু আমরা কতটা অসচেতন যে একটি পরিবারে একটি সন্তানের টনসিলাইটিস হয়েছে বা কিশোরের টনসিলাইটিস হচ্ছে কিংবা বড়দেরও তো টনসিল প্রদাহ হয়ে থাকে, আমরা কখনো কিন্তু খুব একটা আর্লি স্টেজে ট্রিটমেন্ট করাচ্ছি না বা চিকিৎসকের কাছে যাচ্ছি না। তার মানে এই বিষয়গুলো, তথ্যগুলোর মাধ্যমে যদি কিছুটা সতর্ক হতে পারে যে অবশ্যই সুনির্দিষ্ট সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। স্যার, একটু জানতে চাই যে এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে তো আপনারা অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু কখন মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করাবে? এবং অনেক রোগীর একটি তথ্য জানার থাকে যে আমার তো টনসিল হয়েছে, ঘরোয়া উপায় কি কোনো সমাধান রয়েছে কিনা? অপারেশনের ইন্ডিকেশনগুলো তো আমি বললাম। যদি অ্যাকিউট টনসিলাইটিস হয় তখন আমরা এটিকে কোনো অপারেশন করি না, এটি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি। কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই যাতে সুপার অ্যাডেড কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, একটা মাউথ ওয়াশ দেই মুখটা যাতে পরিষ্কার থাকে, কোনো জীবাণু যেন না জন্মায়। এর সাথে প্যারাসিটামল জাতীয় যে ওষুধগুলো আছে ব্যথা বা জ্বর কমানোর জন্য আমরা এই ওষুধগুলো দিয়ে থাকি। আর ঘরোয়া যে পদ্ধতি, এটি আমাদের অনেক রোগীরই একটি প্রশ্ন থাকে যে আমরা টনসিলের জন্য ঘরোয়া কি ব্যবস্থা নিব। প্রথমত হলো একদম ঠান্ডা পানি খাওয়া যাবে না। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে গরমে ঘেমে এসে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ঠান্ডা পানিটা খেয়ে ফেলি, এটা করা যাবে না। অন্তত 10-15 মিনিট বাইরে রেখে বা ঠান্ডা পানির সাথে নর্মাল পানি মিক্স করে খেতে হবে। মুখ পরিষ্কার রাখতে হবে, ওরাল হাইজিন মেনটেন করতে হবে, রেগুলার দাঁত ব্রাশ করতে হবে দিনে 2 বার, মাঝে মাঝে মাউথ ওয়াশ ব্যবহার করতে পারে। আর যেটি করতে পারে যে কুসুম গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে গার্গেল করতে পারে। আবার যাদের দীর্ঘদিনের ইনফেকশন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পুজের মতো বের হয় গলা থেকে। যদি কাশি দেয় বা দাঁত ব্রাশ করতে গিয়ে একটু ব্রাশের চাপ লাগে, তাহলে দেখা যায় যে সাদা সাদা চালের মতো একদম বের হয়ে আসে এবং খুব দুর্গন্ধ হয় এগুলোতে। এই সমস্যা যদি কারো থাকে, সে নিজে নিজে এটিকে চাপ দিয়ে বের করে দিতে পারে। একটু হাত দিয়ে যদি টনসিলের জায়গাগুলোতে জোরে প্রেস করে তাহলে এই পুঁজগুলো বের হয়ে আসবে। যদি জোরে কাশি দেয় তাহলেও পুঁজগুলো বের হয়ে আসবে। আবার অনেকের ক্ষেত্রে এই পুঁজগুলো জমে এখানে স্টোন হয়ে যায়, তো স্টোনও কিন্তু পেশেন্ট নিজে নিজে চাপ দিয়ে বের করে দিতে পারে যদি বড় স্টোন না হয়। ছোট ছোট স্টোন হলে এগুলো যদি দাঁত ব্রাশ করার সময় বা মাউথ ওয়াশ করার সময় হাত দিয়ে চাপ দেয়, স্টোনগুলো বের হয়ে আসে। ঘরোয়াভাবে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারে, যে একটু গরম পানি দিয়ে গার্গেল করা, মাউথ ওয়াশ ব্যবহার করা, ওরাল হাইজিন মেনটেন করা এবং এই যে পুজ বা স্টোন এটিকে বের করে দেওয়া, এই ব্যবস্থাগুলো নিতে পারে। পাশাপাশি আপনারা তো অ্যান্টিবায়োটিকের একটু সাজেশন দিয়ে থাকেন। প্রপার ডোজে যদি অ্যান্টিবায়োটিকটা খাওয়া হয়, আমরা অনেক সময় কিছুদিন খেয়েছি, 2 বা 3 দিন গলা ব্যথা কমে গিয়েছে, জ্বর একদমই নেই, অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিচ্ছি। এবং এই যে অ্যান্টিবায়োটিক না খাওয়া প্রপার ডোজে, সেটা তো অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্সই ডেভেলপ করছে এবং সেকেন্ড অ্যাটাক, থার্ড অ্যাটাকে গিয়ে দেখা যায় আবারও একই কাজটা করছে। এটি তার ক্ষতির কারণ হতে পারে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সবাই এটি নিয়ে খুব কনসার্ন এবং আমাদের অনেক রোগী আছেন যে আমরা হয়তোবা 1 সপ্তাহ বা ইনফেকশনের সিভিয়ারিটি অনুযায়ী 2 সপ্তাহের জন্য তাকে অ্যান্টিবায়োটিক দিলাম। প্রথম 2 দিন 3 দিন খাওয়ার পরেই গলা ব্যথা কমে যায়, জ্বর কমে যায়, পেশেন্ট মনে করে যে আমি তো ভালো হয়ে গেলাম। এরপর আর সে ডোজ ডিউরেশন কোনোটাই মেনটেন করে না। এটি কিন্তু মারাত্মক একটি ক্ষতির কারণ। পরবর্তীতে দেখা যাবে
যে এই যে ওষুধটা আমরা তার ইনফেকশনের জন্য ব্যবহার করলাম, এটি কিন্তু পরবর্তীতে আর তার কোনো কাজে লাগবে না। আস্তে আস্তে উনি এই ওষুধের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এজন্য যে কোনো ওষুধের অবশ্যই ডোজ এবং ডিউরেশন মেনটেন করতে হবে। আবার আমাদের অনেক রোগী বলে যে এত হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক কি খাওয়া যাবে? হাই পাওয়ার বা লো পাওয়ার বলতে কোনো কথা নেই। যে পেশেন্টের জন্য যতটুকু পাওয়ার জরুরি তাকে ততটুকুই দিতে হবে। বডি ওয়েট অনুযায়ী যার 500 গ্রাম দিনে 500 মিলিগ্রাম যার দিনে 2 বার লাগবে তাকে 2 বারই দিতে হবে এবং 500 মিলিগ্রামই দিতে হবে। যার 250 মিলিগ্রাম দিনে 2 বার লাগবে তাকে 250 মিলিগ্রামই দিতে হবে। এখন যাকে আমি 500 মিলিগ্রাম দিলাম, পেশেন্ট যদি এসে বলে যে এত হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, এটা তো 2 দিনের বেশি তাহলে আর খাওয়ানো যাবে না, রোগীর যদি কোনো ক্ষতি হয়, এই ধরনের ধারণা পোষণ করা যাবে না। ধারণা এটি যে এত হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এটা তো আমার শরীরকে দুর্বল করে দিচ্ছে, আমি যদি এটা কন্টিনিউ করে আরও বেশি দুর্বল হয়ে যাব এবং স্বাভাবিক কাজ করতে পারবো না। এটার কারণে অনেকে কিন্তু বন্ধ করে দেয় যে এখন তো ভালো হয়ে গিয়েছে, এখন খাওয়ার আর কোনো প্রয়োজন নেই। এই বিষয়গুলো থেকে কিন্তু একদম বেরিয়ে আসা জরুরি, তা না হলে বারবারই আমরা বলতে চাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন অনেক বেশি ডেভেলপ করছে প্রত্যেকটি ব্যক্তি, এবং শুধুমাত্র এই একটি কারণেই। স্যার, অপারেশনের তো পরামর্শ দিয়ে থাকেন যাদের দীর্ঘমেয়াদী জটিলতা, তাদের ক্ষেত্রে আসলে অপারেশন পরবর্তী কি পার্শ্ব প্রতিক্রিয়া হবার কোনো শঙ্কা রয়েছে কিনা? প্রত্যেকটি অপারেশনেরই জটিলতা আছে। সেটি আমরা অবশ করে যদি অপারেশন করি তাহলেও জটিলতা হতে পারে, যদি সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করি তাহলেও জটিলতা হতে পারে। আমরা টনসিলের যে অপারেশনটি করে থাকি, এটি রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে সম্পূর্ণ ঘুম পাড়িয়ে অপারেশন করে থাকি। এক্ষেত্রে অজ্ঞান রিলেটেড কিছু জটিলতা তার হতে পারে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হতে পারে, বা তার স্যাচুরেশন ফল করতে পারে, অথবা যে যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা অজ্ঞান করি সেগুলো ডিফিকাল্ট ইন্টিউবেশন হতে পারে, বিভিন্ন ধরনের অজ্ঞান রিলেটেড জটিলতা হতে পারে। আর অপারেশন রিলেটেড যে জটিলতা, অপারেশনের পরবর্তীতে গলা থেকে রক্ত আসা, এটি একটি কমন জটিলতা। যে অপারেশনের পরবর্তী 24 আওয়ার্সের মধ্যেও আসতে পারে, আবার যতদিন পর্যন্ত গলার ভেতরের ক্ষত না শুকাবে, এটি শুকাতে 7 থেকে 14 দিন সময় লাগে, এর মধ্যেও তার গলা থেকে ব্লাড আসতে পারে। এই ধরনের জটিলতা হতে পারে। এবং এগুলো তো প্রত্যেকটি অপারেশনেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তার মানে ভয়ের কোনো কারণ নেই, বড় কোনো জটিলতা হবার কোনো শঙ্কা নেই। অপারেশন পরবর্তী আপনারা পরামর্শ কি দিয়ে থাকেন? অপারেশন পরবর্তী আমরা যাতে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন তার না হয়, যেহেতু ওরাল ক্যাভিটির ভিতরে অপারেশন, এখানে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এটাকে আমরা নর্মাল ফ্লোরা বলে থাকি, এগুলো আমাদের মুখের বিভিন্ন প্রয়োজনীয় কাজই করে থাকে। কিন্তু যখন আমরা টনসিলটা ফেলে দেই, এই জায়গাটা কিন্তু একটা ক্ষত হয়ে যায়, তখন দেখা যায় যে আমাদের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো এইখানে গিয়ে একটা ক্ষতি করে ফেলছে বা ইনফেকশন করে ফেলছে। এটা থেকে প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, ব্যথা কমানোর জন্য আমরা ব্যথানাশক ওষুধ দিয়ে থাকি, এর সাথে একটু আপনার গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে থাকি। এবং সেটা আইসক্রিম খাওয়ার মনে একটি পরামর্শ থাকে। আইসক্রিমের পরামর্শটা থাকে প্রথম 2 দিন বা 3 দিন। আইসক্রিম খাওয়ার উদ্দেশ্য হলো যে তাহলে একদম ঠান্ডা জিনিস যদি খায়, এটা রক্তনালীগুলোকে একটু কন্ট্রাক্ট করে, তাতে তার পরবর্তীতে ব্লিডিং হওয়ার একটা সম্ভাবনা কমে যায়। এজন্যই আইসক্রিমটা খেতে বলা হয়, এবং ঠান্ডা খাবার খেলে মুখের ভিতরে তার একটু আরাম বোধ হবে। গরম বা ঝাল খাবার খেলে ভেতরে জ্বালাপোড়া করতে পারে, এই জন্য আমরা একটু ঠান্ডা খাবার খেতে বলি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আলোচনার মাধ্যমে আমরা এতটুকু বুঝলাম, ওরাল হাইজিন প্রপারলি মেনটেন না করলে টনসিলের প্রদাহ যে কোনো সময় যে কারণে হতে পারে। তাই আসুন আমরা একটু সতর্ক হই, প্রপারলি ওরাল হাইজিন মেনটেন করি, এবং সেই সাথে কোনো রকম জটিলতা হলে, গলা ব্যথা কিংবা গলা ইনফেকশন সংক্রান্ত কোনো রকম জটিলতা হলে অবশ্যই সীমিত সময়ের মাঝে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেই। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।